ওনার কথা শুনে আমার কপালে খানিক ভাঁজ পড়ল। কেন জানি কথাটা আমার মনে ধরল না। এই দুনিয়াতে এমন মানুষ আছে বলে আমার মনে হয় না। কখন কার কাছে যেন শুনেছিলাম, খালি কলসি বাজে বেশি। এই ক্ষেত্রেও এমন হবে না তো? আমি স্বাভাবিক গলায় বললাম, আমার প্রতি আপনার এত ভালোবাসা? সে বলল, কেন বিশ্বাস হয় না তোমার? আমি কিছুক্ষণ আগেও হয়েছিল, কিন্তু আপনার এই কথা শোনার পর সেটা কিছুটা ফিকে হয়ে গেছে। এ জগতে এমন প্রেমিক মানুষ আছে বলে আমার মনে হয় না। সে দৃঢ়ভাবে বলল, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি তনু। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, বাসলেই ভালো। সেই দিন আর কথা বলতে ইচ্ছে হলো না তার সাথে। কেন যেন মনে হলো এই ভালোবাসা সত্য নয়। তাও মুখের উপর কিছুই বললাম না। ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দিলাম। তার প্রতি যতটুকু নরম হয়েছিলাম, সে কথাটা শোনার ঠিক পরপরই ততটা কঠিন হয়ে গেলাম। হুট করে কাউকে আর বিশ্বাস করা যাবে না। সেই দিনের পর থেকে ইগনোর করতে থাকলাম তাকে। ফোন দিলেও রিসিভ করতাম না। বারবার কল করতে করতে একসময় সেই কল করা বন্ধ করে দিত আমাকে। একদিন কলেজে যাওয়ার পথে সেই সজল নামের ছেলেটিকে দেখলাম রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে তাকে ইগনোর করে চলে যেতে চাইলেও পরে আর ইগনোর করতে পারলাম না। যখন দেখলাম সে বারবার হাতের ঘড়িটার দিকে চোখ ভোলাচ্ছে, আমি রাস্তার পাশে একটা গাছের আড়ালে দাঁড়াতেই আমার বান্ধবী অবাক করে বলল, কিরে এখানে দাঁড়ালি কেন? আমি ওকে আঙ্গুলের ইশারা করে সজলকে দেখালাম। কয়েক মিনিটের মধ্যে একটা বোরকা পরিহিত মেয়ে এসে বাইকের মধ্যে উঠল। মেয়েটা আমার চাইতে বয়সে কিছুটা হলেও বড় হবে তা দেখেই বোঝা যাচ্ছে। আমি আমার বান্ধবীর দিকে তাকিয়ে বললাম, কিরে তুই তো বলেছিলি ও আমাকে প্রচুর ভালোবাসে, তাহলে এই মেয়েটাকে? সে আমতা আমতা করে বলল, হয়তো ওর বোন হবে কিংবা আত্মীয়, কিন্তু ওদের হাবভাবে আমার তো তা মনে হচ্ছে না রে। আমার বান্ধবীর কপালে ভাঁজ পড়ল। সে শক্ত গলায় বলল, দাঁড়া, আমি বিষয়টা দেখছি। সে হনহন করে চলে গেল সজলের দিকে। সজল তখন বাইকে স্টার্ট দিতে যাবে। ঠিক তখনই আমার বান্ধবীটা বলে উঠল, আরে সজল ভাইয়া যে। সজল কিছুটা ঘাবড়ে গিয়ে তাকালো ওর দিকে। এরপর বাইকে বসা সেই মেয়েটার দিকেই একবার তাকিয়ে আবারও দৃষ্টি ফেরালো ওর দিকে। বলল, আরে পাপিয়া যে। পাপি এবার মৃদু হেসে বলল, কোথাও যাচ্ছেন নাকি? এই আপুটাকে আপনার বোন নাকি? বাইকে বসা মেয়েটা বোরকা পরা থাকলেও তার মুখমণ্ডল খোলা ছিল। তার মুখের অভিব্যক্তি দেখে বোঝা গেল কথাটায় সে বেশ রেগে গেছে। সে সজলকে উদ্দেশ্য করে বলল, সজল, এই মেয়েটা কে? সজল প্রথমে বলতে কিছুটা দ্বিধা করলেও পরে বলল, তুমি চিনবে না ওকে, আমার ছোট বোনের মতো। এরপর আবার পাপিয়ার দিকে তাকিয়ে বলল, কিছু বলবে পাপিয়া? না, জানতে চাইছিলাম উনি আপনার কি হয়। সজল উত্তর দিল, ও আমার গার্লফ্রেন্ড। পাপিয়া অবাক হয়ে গেল, কিন্তু আপনি তো তনুকে অনেক পছন্দ করতেন, যতটুকু আমি জানি। ইনফ্যাক্ট আপনি নিজেই আমাকে কথাটা বলেছিলেন। ওদের কাছ থেকে আমার দূরত্ব বেশি ছিল না, তাই ওদের সমস্ত কথাবার্তা আমার কানে স্পষ্ট শোনা যাচ্ছিল। যদিও এই মুহূর্তে পাপিয়াকে থামানো উচিত ছিল আমার, গার্লফ্রেন্ড সামনে আছে তাই। কিন্তু সত্যটা আমারও জানতে ইচ্ছে করছিল খুব, তাই একমনে কথাগুলো শুনতে লাগলাম দাঁড়িয়ে। পাপিয়া যখন সজলকে প্রশ্ন করলো, তার উত্তরে সজল বেশ ক্ষেপে গেল। ক্ষিপ্ত কণ্ঠে সে বলে উঠল, আমার গার্লফ্রেন্ডের সামনে কি আমাকে অপমান করার জন্যই এখানে এসেছো তুমি? অপমান কেন করব সজল ভাইয়া, আমি তো জাস্ট জানতে চাইছি। তাহলে শোনো, তোমার বান্ধবী এমন কোনো স্বর্ণের টুকরো নয় যে তার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করব। কথাটা শোনার পর আরও এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না পাপিয়া। হনহন করে চলে এলো আমার কাছে। সজলও তখন একবার আমার দিকে তাকালো। আমি চোখ ফিরিয়ে নিলাম সাথে সাথেই। বিকালবেলায় সজলের নাম্বার থেকে আমার ফোনে কল এলো। আমি রিসিভ করতেই সে ক্ষিপ্ত হয়ে বলে উঠল, তোমার বান্ধবীকে দিয়ে আজ এভাবে আমাকে ছোট না করলেও পারতে। আমি শান্ত গলায় বললাম, আমি আবার কি করলাম? সবেমাত্র আমাদের প্রেমটা শুরু হয়েছে, আর তাতেই তুমি তোমার বান্ধবীকে দিয়ে বাধা দিতে শুরু করে দিলে।
নিজে তো আমায় ভালোবাসলেই না, আবার অন্যকেও ভালোবাসতে দেবে না। কেমন মেয়ে মানুষ তুমি? আমি মুচকি হাসলাম, ধীর গলায় বললাম, এখনও আমার একটা বিয়েও হলো না, ডিভোর্সও হলো না, তার আগেই আপনার মন থেকে আমার প্রতি ভালোবাসা উধাও হয়ে গেল। ভালোবাসার দরজাটাও দেখছি বন্ধ হয়ে গেছে। তাহলে আমিই ঠিক ছিলাম। সে এবার একটু নরম হয়ে বলল, তুমি তো আমায় ভালোবাসোনি, তাহলে আমি কেন তোমার জন্য আশায় আশায় অপেক্ষা করব? আমি তখন বললাম, আপনিই তো আমার জন্য অপেক্ষা করেননি, তাতে আমি খুশি হয়েছি, কারণ অপেক্ষা অনেক কষ্টের, আর ভালোবাসা না পাওয়া আরও বেশি কষ্টের। আপনি আমার অপেক্ষায় থাকলে সেই কষ্টটাই পেতেন। আমি আপনাকে আদৌ ভালোবাসতে পারতাম কি না জানি না। সেদিনের পর ও আর আমার কোনো যোগাযোগ হয়নি। আমিও সব কিছু ভুলে আবার সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। তবে একটা জিনিস কনফার্ম হলাম যে সজল আমাকে কখনোই সত্যিকারের ভালোবাসেনি। সত্যি সত্যি ভালোবাসলে এত তাড়াতাড়ি আমাকে ভুলে অন্য কাউকে মন দেওয়া তার পক্ষে সম্ভব হতো না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম এটার জন্য যে আল্লাহ আমাকে দ্বিতীয়বারের মতো মন ভাঙ্গার হাত থেকে বাঁচিয়েছেন। ইন্টারমিডিয়েট শেষ করে অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলাম তখন। একটা ভালো কলেজে চান্সও পেয়েছি। ব্যাপারটা আমার জন্য সুখকর, কিন্তু আমার কাছে কয়েকটা বান্ধবী আমার সাথে চান্স পায়নি, আর কয়েকজনের বিয়ে হয়ে গেছে এক্সামের পরপরই, যে কারণে আমি মানসিকভাবেই ভেঙে পড়ি। ওদের ছাড়া একা একা কলেজে যাওয়া আমার জন্য মোটেও সহজ ছিল না। একে তো কলেজটা ছিল বাড়ি থেকে অনেকটা দূরে, তার উপর পরিচিত কেউ নেই সেখানে। আমি মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলাম, কিন্তু বাবা মায়ের এত কষ্টের টাকায় ভর্তি হয়েছি যে টাকার মায়াতে হলেও কলেজে যেতেই হবে। আবারও লেখাপড়ায় মন দিলাম। নতুন কলেজ, নতুন মুখ, সব কিছুই নতুন। এত এত নতুনের ভিড়ে নিজেকে খুবই একা মনে হতে লাগলো। বারবার মনে হতে থাকলো নতুন করে হলেও কিছু বন্ধুবান্ধব জুটলে মন্দ হতো না। আমি আমার ক্লাসের মেয়েদের সাথে ভাব জমানোর চেষ্টা শুরু করলাম। সবাই আমার সাথে কথা বলছে, মিশছে, কিন্তু মনের মতো কাউকেই পাচ্ছি না। পুরনো বান্ধবীদের খুবই মিস করতে লাগলাম। এভাবে যাচ্ছিল কেটে দিনগুলো। মাসখানেক পরে আমাদের ক্লাসের আরেকটা নতুন মুখের দেখা পেলাম। সে কোনো মেয়ে নয়, একটা ছেলে। আগেই ভর্তি হয়েছিল, কিন্তু এতদিন আসেনি। আমার মতো সেও এই কলেজে নতুন, তারও কোনো বন্ধু এইখানে নেই। ক্লাসের একটা কোণায় একদম একা একা বসে আছে সে। আমি সেদিকে নজর দিলাম না তেমন। সেই দিনই ক্লাসের শেষে দোতলায় কলেজের কেরানির সঙ্গে দেখা করতে গেলাম কোনো একটা বিষয় জানার জন্য। ফিরে আসার পথে দেখা হলো সেই ছেলেটির সাথে। আমি তাকে পাশ কেটে চলে আসতে চাইলে আমাকে পেছন থেকে ডাকলো। আমি দাঁড়িয়ে পড়লাম আর প্রশ্ন করলাম, কিছু বলবেন? তোমার নামটা জানতে পারি? কেন? আমার এই কলেজে পরিচিত কেউ নেই, আর রেগুলার কলেজে আসতেও পারবো না আমি। ছোটোখাটো একটা ব্যবসা আছে আমার, সেই জন্য তাই তোমার সাথে একটু পরিচিত হতে চাই। যেহেতু আমাদের সাথে পড়ে, তাই আমি ওনার সাথে পরিচিত হলাম। ছেলেটা ভালোই, দেখতেও দারুণ। বেশ ভালোই কথাবার্তা হলো আমাদের। শেষে সে আমার ফোন নাম্বার চাইল, যেন কলেজে না আসলেও আমার মাধ্যমে কলেজের আপডেট ইনফরমেশন পেতে পারে। আমি প্রথমে ফোন নাম্বার দিতে অস্বীকার করলেও সে আমায় বলে বসে, আমি তোমার ক্লাসমেট, তাহলে আমাকে ফোন নাম্বার দিতে তোমার সমস্যাটা কোথায়? মনে মনে ভাবলাম, ঠিকই তো, একসাথে পড়ি, তাহলে ফোন নাম্বার দেওয়াই যায়। বলে রাখা ভালো, তখন আমার হাতে অ্যান্ড্রয়েড ফোন ছিল। ভাইয়ার কাছে দাবি করেছিলাম ইন্টার পাসের পর যেন আমাকে একটা ফোন কিনে দেয়। ভাইয়া কিনেও দিয়েছিল। পরবর্তীতে তার সাথে আমি ফেসবুকেও অ্যাড হই। প্রায়ই সে আমাকে ফেসবুকে নক দিত, কলেজ সম্পর্কে এটা ওটা জিজ্ঞাসা করত, ফোনেও কথা হতো মাঝে মাঝে। তার ব্যক্তিত্ব অসাধারণ ছিল, কথাবার্তায় সেটা বোঝা যায়। আমার ভালো মন্দ খোঁজখবর নিত সব সময়। একটা সময় সে আমাকে বন্ধুত্বের অফার দেয়, আমি বিনা বাক্যে সেটা গ্রহণ করি। ইদানিং সে নিয়মিত কলেজে অ্যাটেন্ড করে, রেগুলার ক্লাস করে, আমার পাশের বেঞ্চেই সে বসে। তার ভাষ্যমতে আমার মতো ভালো বন্ধু পাওয়া দুষ্কর। সেসব কথায় আমি তেমন কান দেই না। ছেলেরা মেয়েদের এমন কথা বলবে, এটাই স্বাভাবিক। দিনে দিনে আমাদের বন্ধুত্ব খুবই গভীর হতে থাকে। তার কথাবার্তা, হাঁটাচলা, ব্যক্তিত্ব, হাসি ইত্যাদি ইত্যাদি সব কিছুই আমাকে
মুগ্ধ করে। ভালোই লাগে তাকে দেখে। ফেসবুকে যখন দেখি মোহাম্মদ মৃদুল হাসান নামটা জ্বলজ্বল করছে, তখন মুখে হাসি ফোটে আমার। মনে মনে আল্লাহর কাছে ইচ্ছা পোষণ করি সে যেন সর্বদাই আমার ভালো বন্ধু হয়ে থাকে। মাঝে মাঝে ইচ্ছে করে তাকে ভালোবেসে ফেলি, তবে সে দুঃসাহস বেশি সময় টিকে থাকেনি। মৃদুলের সাথে বন্ধুত্ব হওয়ার পর জানতে পারি সে আমার থেকে 2 বছরের সিনিয়র। কোনো কারণবশত সে 2 বছর গ্যাপ দিয়ে এবারে এখানে ভর্তি হয়েছে। দিন যতই গড়াচ্ছিল আমাদের বন্ধুত্বের গভীরতাও চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছিল। এর মাঝে ভালো একটা প্রাইভেট টিউটরের সন্ধান করতে থাকি আমি। আমার সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং, সে কারণে প্রাইভেট পড়াটা ছিল আবশ্যিক। মৃদুলের মাধ্যমে ভালো একটা প্রাইভেট টিউটরের সন্ধানও পেয়ে যাই আমি। বেশ ভালোই কাটছিল দিনকাল। কলেজ, প্রাইভেট, মৃদুলের বন্ধুত্ব সব মিলিয়ে অসাধারণ দিন কাটছিল আমার। সেই দিন প্রাইভেট শেষ হওয়ার পর মৃদুল আমাকে কিছু কথা বলার জন্য ডাকে। আমি বুঝতে পারি সে কি বলতে চায়। সে যে আমার প্রতি দুর্বল সেটাও আমার অজানা নয়, তবে নিজের দুর্বলতা প্রকাশ করিনি। আমার মনের ভাবনাটাকে সত্য করে প্রমাণ করে মৃদুল আমাকে সেই দিনই প্রপোজ করে বসে। আমি বুঝতে পারি না কি উত্তর দেব তাকে। না পারছিলাম ভালোবাসা গ্রহণ করতে, আর না পারছিলাম সেটা অস্বীকার করে ওর ভালোবাসা প্রত্যাখ্যান করতে। কি করা উচিত আমার? আমাকে চিন্তিত দেখে মৃদুল আমাকে সন্ধ্যা পর্যন্ত সময় দেয়। তবে সন্ধ্যার সময় সে আমার কাছে পজিটিভ উত্তরই আশা করে। অনেক চিন্তা ভাবনার পর আমি একটা সিদ্ধান্ত নেই। সন্ধ্যার পর আমি তাকে উত্তর দেওয়ার প্রস্তুতি নেই, তবে মুখে নয়, লিখে। আমি ফেসবুকের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে থাকি আমার মনের অব্যক্ত কথা। প্রথম ভালোবাসায় ব্যর্থ সৈনিক আমি। ভেবেছিলাম তার ভালোবাসার স্মৃতি নিয়েই সামনে এগিয়ে যাব। দ্বিতীয়বার আর কাউকে ভালোবাসবো না। তবে এই বয়সটাই যে খারাপ। এ বয়সে না চাইতেও ভালোবাসা বারবার এসে উকি দেয়। যে ভালোবাসার কাছ থেকে নিজেকে দূরে রাখা খুবই কষ্টকর হয়ে পড়ে। আমিও পারলাম না তার ভালোবাসাকে দূরে ঠেলে দিলে। দ্বিতীয়বারের মতো জড়িয়ে পড়লাম আবারও ভালোবাসার প্রাচীরে। মৃদুলের ভালোবাসা পেয়ে আমি প্রথম ভালোবাসাকে ভুলতে শুরু করলাম আস্তে আস্তে। বারবার মনে হতে লাগলো আমি আমার জীবনের সত্যিকারের ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি। সত্যিই তাই, সে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আমাকে। আমার কোনো বিপদে সে আমাকে সাহস যোগায়, আমার অসুস্থতায় নিজে অসুস্থ অনুভব করে। ধীরে ধীরে আমাদের ভালোবাসা গভীর থেকে গভীরে যেতে থাকে। সেই দিন ভালোবাসা দিবসের দিন মৃদুল বায়না করে আমাকে নিয়ে ঘুরতে বেরোবে। ব্যাপারটায় বেশ ঘাবড়ে যাই আমি। আগে কখনো এমন অভিজ্ঞতা ছিল না আমার। আমি মানা করে দেই মৃদুলকে। মৃদুল বারবার অনুনয় করতে থাকে। এটা তার প্রথম ভ্যালেন্টাইন্স, কোনো মতেই সে এটা মিস করতে চায় না। অবশেষে তার আকুতি মিনতির কাছে পরাস্ত হয়ে রাজি হয়ে গেলাম। সারাদিন ঘোরাঘুরি করলাম ভালোই। সাথে ওর কয়েকটা ফ্রেন্ড আর ফ্রেন্ডসদের গার্লফ্রেন্ডরাও ছিল। সবাই মিলে একসাথে বেশ আনন্দ করেছি আমরা। সেই দিনের পর আমাদের ভালোবাসা আরও বেশি গভীর হয়। এমন এক পর্যায়ে আমরা পৌঁছে গেছি দুজন দুজনাকে ছাড়া বাঁচব না। সেই দিন সন্ধ্যার পর হঠাৎ মৃদুল ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। আমি অবাক হই, বিচলিত হয়ে প্রশ্ন করি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে? আমার একটা কথা রাখবে? অবশ্যই রাখবো। তার আগে বলো কি হয়েছে তোমার? সে তড়িঘড়ি করে বলে ওঠে, আমরা কোর্ট ম্যারেজ করব। মানা করবে না তুমি, বলে দিলাম। হঠাৎ এমন কথায় আমি যথেষ্ট অবাক হই। বিস্ময় নিয়ে বলি, হঠাৎ এই কথা কেন বলছো? আর আমরা এভাবে কেন বিয়ে করব? আমরা এখনও স্টুডেন্ট, আগে লেখাপড়া শেষ করি, তুমি কোনো চাকরি বাকরি করো, তারপর না হয় ফ্যামিলির পারমিশন নিয়ে আমরা বিয়ে করব। সে শক্ত গলায় বলে উঠল, এভাবে হয় না, আমরা এখনই বিয়ে করব। আর যদি আমাকে তুমি হারাতে না চাও তাহলে কোর্ট ম্যারেজ করতে রাজি হয়ে যাও প্লিজ। হঠাৎ তার এমন কথার মানেটা আমার বুঝে এলো না, তবে কিছু একটা হয়েছে এটা বুঝতে পেরেছি। আমি বারবার প্রশ্ন করতে থাকলাম, কি হয়েছে? সে উত্তর দিচ্ছে না। অনেকবার জিজ্ঞাসা করার পর সে বলল, আমার মা আমাকে বিয়ে দেওয়ার জন্য বিয়ে ঠিক করে ফেলেছে। আমি অবাক হলাম, সেই সাথে বুকে প্রচণ্ড ব্যথাও অনুভব করতে লাগলাম। যে মানুষটাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছি, সেই মানুষটা কি আবারও অন্য কাউকে নিয়ে ঘর বাঁধবে? আমি নরম হয়ে বললাম, কি বলো এইসব? যে সমস্যাটা মেয়ে হিসেবে আমার হওয়ার কথা ছিল সেটা তোমার বেলায় হচ্ছে, কিন্তু কেন? কেন তোমাকে এখনই বিয়ে করাতে চাইছেন তোমার মা? মৃদুল কিছুটা সময় চুপ করে রইল।
আমি আবারও প্রশ্ন করলাম। সে নিরীহ গলায় বলল, আমার মা লোভে পড়েছে। মানে? মেয়ের পরিবার অনেক বড় লোক, তাদের মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে আমার ব্যবসাটা আরও বড় করে দিবে আর নগদ ক্যাশ দিবে কয়েক লক্ষ টাকা। আমি বিস্ময় নিয়ে বললাম, যৌতুকের জন্য তোমার মা তোমাকে বিয়ে দিতে চায়? সে ভেজা গলায় বলল, হ্যাঁ। আমি কি বলবো কিছু বুঝতে পারছিলাম না, বুক ভারী হয়ে আসছিল আমার। আমি নরম হয়ে বললাম, তুমি তাকে বলনি তুমি বিয়ে করবে না? বলেছি, কোনো কাজ হয়নি। যে করেই হোক মা আমাকে ওই মেয়ের সাথেই বিয়ে করাবেন। আমি হতাশ গলায় বললাম, তুমি তো আমাকে ভালোবাসো, এটা বলে দেখো তোমার মাকে, উনি কি বলেন। আমি সব বলেছি, কিছুতেই কাজ হচ্ছে না বলেই তো তোমাকে বলছি কোর্ট ম্যারেজ করার জন্য, যাতে এই উসিলাই হলেও বিয়েটা আটকাতে পারি। আমি আবারও বললাম, তুমি তো বললে মেয়েরা অনেক বড় লোক, তাহলে এত টাকা যৌতুক দিয়ে তোমার সাথে কেন বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে? চাইলে তো ওনারা আরও ভালো জায়গায় তাদের মেয়েকে বিয়ে করাতে পারে। সে নিরাশ গলায় বলল, মেয়েটির পরিবার ধনী ঠিকই, তবে মেয়েটা ডিভোর্সি, দেখতেও কুৎসিত। অন্য কোথাও চেষ্টা করেও তারা এই মেয়ের বিয়ে দিতে পারছে না, যে কারণে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমার সাথে তার বিয়ে দিতে চাইছে। আর টাকার পরিমাণ এতই যে আমার মা সেই টাকার লোভ ছাড়তে পারছেন না। আমি অবাক হলাম, এমন মাও দুনিয়াতে আছে যে টাকার জন্য নিজের পেটের সন্তানকেও বলি দিতে পারে। সে আবারও আমাকে তাড়া দিতে লাগলো, আমাকে বিয়ে করবে কিনা বলো, যদি না করো আমি প্রয়োজন হলে সুইসাইড করব, তবুও ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি কি বলবো না বলবো বুঝতে পারছিলাম না। তাকে মাথা ঠান্ডা করতে বললাম, অনেক বুঝিয়ে শান্ত করে ফোন রাখলাম, কিন্তু মনের অস্থিরতা কমছিল না কিছুতেই। তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না নিশ্চিত, কিন্তু এভাবে একা একা কোর্ট ম্যারেজ করাটাও আমার পক্ষে সম্ভব না। যে বাবা মা এত কষ্টে আমাকে মানুষ করেছেন তাদেরকে কষ্ট দিয়ে কি করে একা একা বিয়ে করি? এই চিন্তাগুলো বারবার আমাকে তাড়া দিচ্ছিল। পরের দিন কলেজে গেলে তার সাথে দেখা হলো, তখনও সে আমাকে একই কথা বলছিল। আমি তাকে আমার কোর্ট ম্যারেজ করার অক্ষমতার কথা জানালাম। সে রেগে গেল, তাকে বিয়ে না করলে সুইসাইড করবে, নানান ধরনের কথা শোনালো। আমি ভেঙে পড়লাম, কি করব না করব বুঝতে পারলাম না। ওর কাছ থেকে 2 দিনের সময় নিলাম। এই 2 দিন অনেক ভেবেছি, বারবারই মনে হয়েছে ওকে ছাড়া আমি নিঃস্ব। কোর্ট ম্যারেজ করাটা আমার জন্য কষ্টসাধ্য, আবার ওকে ছাড়া বাঁচাটাও অসম্ভব। অবশেষে সিদ্ধান্ত নিলাম, ওকে ফোন দিয়ে শর্ত দিলাম, আমি কোর্ট ম্যারেজ করব ঠিকই, তবে পরবর্তীতে আমাকে পারিবারিকভাবে বিয়ে করতে হবে আবারও। আর তার আগে পর্যন্ত আমি আমার বাড়িতেই থাকব, আর এই ব্যাপারটাও আমাদের এখানকার কাউকে জানানো যাবে না। সেও রাজি হলো। যেদিন আমাদের কোর্ট ম্যারেজ হলো সেই দিন খুব ভয়ে ভয়ে ছিলাম আমি, কাজটা ঠিক করছি নাকি ভুল করছি বুঝতে পারছিলাম না। সে আমাকে বারবার সাহস দিচ্ছিল, অভয় দিচ্ছিল, কিন্তু মন মানছিল না আমার। বারবার মনে হচ্ছিল বাবা মাকে ঠকাচ্ছি না তো। যখন রেজিস্ট্রি পেপারে সাইন দিচ্ছিলাম হাত কাঁপছিল থরথর করে। সে সেটা খেয়াল করে তখনও আমাকে সাহস জুগিয়েছে। বিয়ের পর আমি আমার বাড়িতে চলে এলাম আর সে চলে গেল তার বাড়ি। আমি চলে আসার সময় আমার দিকে সে এক নজরে তাকিয়েছিল। আমার বেশ খারাপ লাগছিল তখন। নিজের বিয়ে করা বর ইচ্ছে করলেও দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি কিংবা বলি সংসার করার কথা, কিন্তু এভাবে বাবা মাকে কষ্ট দিয়ে সংসার কি আদৌ সুখের হবে? আরও অনেকগুলো দিন কেটে গেছে। সে বিয়ের পর আমার প্রতি আরও বেশি কেয়ারিং হয়েছে। যদিও আমরা এখনও এক হতে পারিনি, তবে মনের মিলন অনেক আগেই হয়ে গেছে। এর মাঝে ওর বাড়ি থেকে বিয়ের চাপ তো আছেই। সে জানিয়ে দিয়েছে তার আর আমার বিয়ের কথা, কিন্তু তার মা এটা মানতে নারাজ। তবে আমার বাপের বাড়ি থেকে যদি ওই মেয়ের ফ্যামিলির মতো করে এত এত টাকা দেওয়া হয় তবে তারা আমাকে মেনে নেবে, নতুবা ওই মেয়েকে তারা বিয়ে করাতে যাবেন। মৃদুল নতুন সৃষ্ট হওয়া সমস্যার কথা আমাকে জানালো। আমি তাকে সাফ সাফ বলে দিলাম, আমার বাবার এত টাকা পয়সা নেই যে তোমার পরিবারের মন খুশি করে যৌতুক দিতে পারবে। আর তাছাড়া যেখানে তারা এখনও তোমার আর আমার বিয়ের কথাই জানে না, সেখানে যৌতুকের কথা আসছে কোথা থেকে? সে মৃদু কণ্ঠে বলল, আমি কখনোই তোমার ফ্যামিলির কাছ থেকে যৌতুক দাবি করব না।
আমি শুধু তোমাকেই চাই, কিন্তু আমার মা অনেক কড়া, ওরা অনেক ঝামেলা করছে। তুমি তোমার মাকে বোঝাও, যৌতুক দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। মায়ের মুখের কথা বলার দুঃসাহস আমার নেই, তবুও আমি তাকে বোঝানোর চেষ্টা করব। আমি আবার কিছুটা রেগে গিয়ে বললাম, শোনো মৃদুল, যদি তুমি আমাকে চাও তাহলে যৌতুকের আশা ছাড়তে হবে। আর যদি তোমার মায়ের মন ভরানোর জন্য যৌতুকের এতই প্রয়োজন হয় তাহলে আমার আশা ছেড়ে দাও। আমি নিজের সুখের জন্য বাবা মায়ের উপর এতটা কঠোর হতে পারবো না। আমি কি এটা বলেছি? আমার যৌতুক চাই না, আমার তোমাকেই চাই। আমি মাকে বোঝানোর চেষ্টা করব। সেই দিনের পর তার উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা গেল। তার মা কিছুতেই আমাকে মেনে নিবে না। যদি আমার বাপ অঢেল পরিমাণ যৌতুক তাকে না দিতে পারে, ওইদিকে ওই মেয়ের পরিবার থেকেও চাপ আসছে দ্রুত তাদের মেয়েকে মৃদুলের সাথে বিয়ে দেওয়ার জন্য। তখনও পর্যন্ত ওই মেয়ের পরিবার আমার আর মৃদুলের বিয়ের ব্যাপারটা জানে না। একটা সময় পরিস্থিতি যখন অতিমাত্রায় খারাপ হতে থাকে তখন মৃদুল ডিসিশন নেয় আমাকে এখনই তার বাড়িতে নিয়ে যাবে। এমনিতেও বিয়ে হয়েছে আমাদের, এখন যদি বউকে বাড়ি নিয়ে যায় তাহলে ওই মেয়ের পরিবারও চাইবে না সতীনের ঘরে মেয়েকে বিয়ে দিতে। তার উপর বউ ঘরে এলে মাও নিশ্চয়ই এতটা কড়া থাকবে না, হয়তো একটু হলেও নরম হবে। মৃদুল আমাকে চাপ দিতে থাকে তার সাথে চলে আসার জন্য। আমি অবাক হই, আমার দেওয়া শর্ত সে এত সহজেই ভুলে গেল কি করে? আজ ওর মায়ের করা ভুলের জন্য আমি কেন আমার বাবা মাকে কষ্ট দিব? মৃদুলকে বোঝালাম, সে বলল আমার বিয়ের কথা যেন ফ্যামিলিতে জানাই। আমি মেয়ে হয়ে কিভাবে নিজের বিয়ের কথা পরিবারকে বলতে পারি? অবশেষে সিদ্ধান্ত হলো সে নিজে এসে আমার পরিবারের কাছে সব কথা বলবে। আমার বাড়িতে তখন থমথমে পরিবেশ। আমার আব্বু আর বড় ভাই বেশ চটে আছে আমার উপর। মা এক কোণে বসে আছে, চোখে মুখে বেশ দুশ্চিন্তা তার। আমি সামনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমার পাশেই মৃদুল দাঁড়ানো। সে আমার আর ওর বিয়ের ব্যাপারটা সবটা জানিয়ে দিয়েছে আমার পরিবারকে। সেই সাথে তার সাথে যা যা ঘটেছে সেগুলো জানালো। সে অনুরোধ করছে বাবাকে যেন এই বিয়েটা তিনি মেনে নেন। তাতে সে এই সমস্যাটা থেকে খুব সহজেই পরিত্রাণ পাবে, আর আমাকেও সে যথেষ্ট সুখে রাখবে। আমার ভাই বারবার আমাকে মারতে উদ্যত হচ্ছেন। আব্বু খুব কড়া কড়া ভাষায় আমাকে বকাবকি করছেন। মা যেন কিছু বলার ভাষাটাও হারিয়ে ফেলেছেন। আব্বু বললেন, এই বিয়ে আমি মানব না, কিছুতেই মানব না। তবে হ্যাঁ, তোমার মা নিজে এসে যদি আমার মেয়েকে তার ঘরের বউ করে নিতে চায় তবে আমি মেনে নেব। মৃদুল খুবই ভদ্রতার সহিত বলল, এটা কখনোই হবে না। আমার মায়ের ডিমান্ড অনেক বেশি থাকলেও আমি যদি ওকে নিয়ে বাড়িতে গিয়ে উঠি তাহলে নিশ্চয়ই তিনি তনুকে মেনে নেবেন। তবে নিজে থেকে কখনোই আসবেন না এই বিয়ে মেনে নেওয়ার জন্য। আমি শুধু তনুকেই চাই, আমার আর কিছুই প্রয়োজন নেই। দয়া করে আপনারা বিয়েটা মেনে নিন। আব্বু রেগে গিয়ে বললেন, তোমার মায়ের এতই আত্মমর্যাদা, আর আমরা কি বানের জলে ভেসে এসেছি? উনি যদি না আসতে পারেন তবে আমিও আমার মেয়েকে তোমার হাতে কখনোই তুলে দেব না। চলে যাও তুমি, আমার মেয়ের আশা ভুলে যাও। আপনারা যদি মেনে না নেন তাহলে ওকে আমি এভাবেই নিয়ে যাব, দরকার নেই আপনাদের অনুমতির। আমার ভাই রেগে গিয়ে মৃদুলকে মারতে চাইল। আব্বু তাতে বাদ সেজে আমার দিকে তাকিয়ে বেশ কড়া গলায় বললেন, যদি এই ছেলেকে চাও তবে আমাদেরকে তোমার ছাড়তে হবে, ভুলে যেতে হবে এই বাড়ির মেয়ে তুমি। আমার বুকে বাজ পড়ল। এ কি বলছে আব্বু? অন্যদিকে মৃদুল বলে উঠল, যদি এই মুহূর্তে আমার সাথে না আসো তাহলে সারা জীবনের মতো আমাকে হারাবে। তোমাকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না, তাই সুইসাইড করে হলেও তোমার ভালোবাসার প্রমাণ দিয়ে যাব। কি করবে তুমি তনু? নিজের ফ্যামিলির সাথে থাকতে চাও, নাকি ভালোবাসাকে আপন করে আমার হাত ধরে এখান থেকে চলে যেতে চাও? একদিকে বাবা মায়ের আকুতি, অন্যদিকে ভালোবাসার হাতছানি। কি করব আমি? আমি পড়লাম মহা ফেসাদে। আমি কোনো একজনকে চাই না, সবাইকেই চাই। বাবা মাকেও চাই, আবার আমার ভালোবাসার মৃদুলকেও চাই। আমি মাথা নিচু করে আব্বুকে বললাম, আমি কাউকেই ছাড়তে পারবো না আব্বু। তোমরা আমাকে জন্ম দিলে, এত কষ্ট করে বড় করলে, মানুষের মতো মানুষ বানালে, আমি কি করে তোমাদেরকে ভুলে যাব তুমিই বলো? আব্বু হুঙ্কার করে বলে উঠল, তাহলে ওই ছেলের মায়া কাটাও। আমি আবারও নতস্বরে বললাম, আমি ওকেও চাই আব্বু। আচমকা ভাইয়া এসে আমার দুই গালে চটিয়ে চর বসিয়ে দিল।
হিংস্র কণ্ঠে বলে উঠল, এতটা নির্লজ্জ কি করে হতে পারলি? আব্বুর মুখে মুখে এইসব বলছিস? মুখে বাদ সাধে না একবারও? ভাইয়ার দিকে অশ্রু ভেজা চোখে তাকালাম আমি। তার চোখে আগুন ঝরছে। আমি নির্লিপ্ত কণ্ঠে বললাম, যে লাজ আমাকে আমার ভালোবাসার কাছ থেকে দূরে সরিয়ে নিবে সে লাজ আমার চাই না। ও আমার শুধু প্রেমিকই নয়, ও আমার বর, আমার প্রাণপ্রিয় স্বামী। আমি কি করে তাকে ছেড়ে দিতে পারি? তখন মৃদুল আমার দিকে তার প্রশস্ত হাতখানা বাড়িয়ে দিয়ে বলল, কি যাবে আমার সাথে? আমি ওর হাত পানে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। চোখ দিয়ে পানি পড়ছে টুপটাপ করে। মা এসে তৎক্ষণাৎ আমার দু বাহু চেপে ধরে বললেন, তোর বাপ ভাই তোর খারাপ চায় না রে মা, তুই এমনটা করিস না। যদি তোরা দুজন সত্যিই ভালোবেসে থাকিস তাহলে ওর মাকে নিয়ে আসুক, আমরা কোনো আপত্তিই করব না। আমি মাথা নত করে দাঁড়িয়ে রইলাম মায়ের সামনে। মা আবারও মৃদুলের দিকে তাকিয়ে বলল, তোমার মাকে খবর দাও, ওনাকে আসতে বলো এখানে, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। মৃদুল নরম হয়ে বলল, আমি আগেই তো বলেছি মা আসবে না এখানে, তাহলে আমরা কি করে আমাদের মেয়েকে এভাবে তোমার হাতে দিয়ে দিব? আর কোন ভরসাতেই বা দিব? মৃদুল আমার দিকে তাকিয়ে বলল, আমার প্রতি ভরসা আছে তোমার? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানান দিলাম। আব্বু এবারে বেশ রেগে গেলেন আমার প্রতি। তিনি তেড়ে আসলেন আমাকে মারতে। মা আটকাতে গেলে তাকে এক ধাক্কায় ঘরের কোণে ফেলে দিলেন। যখনই আব্বু আমাকে মারবে ঠিক তখন সে দাঁড়ালো মৃদুল। ভাইয়া চটে গেল এতে। সে মৃদুলের কলার চেপে ধরে বলল, তোর সাহস কি করে হয় আমার আব্বুর পথ আগলে দাঁড়ানোর? সে শক্ত গলায় বলল, উনি তনুকে মারতে চাইছিলেন তাই আটকেছি, তাতে তোর কি? আমার বোনকে আমার আব্বু মারবে, কাটবে, নয়তো আরও কিছু করবে। মৃদুল রক্তচক্ষু নিয়ে বলে উঠল, ও আমার বউ, তাই ওর গায়ে আমি কাউকে হাত উঠাতে দিব না। আমার বউ বলায় ভাইয়া আরও খেপে গেল। সে রাগের মাথায় মৃদুলের বুকে ঘুষি বসিয়ে দিল দুইটা। আমার আর সহ্য হলো না, অনেক হয়েছে। নিজের ভালোবাসার হেনস্থা আর দেখতে পারছি না আমি। সিদ্ধান্ত নিলাম যা হবার হবে, আমি মৃদুলের সাথেই চলে যাব। আমার সিদ্ধান্ত শুনে মা চমকে উঠল। তিনি বারবার আমাকে বোঝাতে লাগলেন, কিন্তু আমার কানে সেসব কথাই যাচ্ছে না। বারবার মনে হচ্ছে আমার কারণে মৃদুল যদি এতটা অপমান সহ্য করতে পারে, আমি কেন তার জন্য আমার মায়ের দুটো কথা হজম করতে পারবো না? বাড়ি থেকে চলে আসার আগে দেখলাম হাব্বু কিছুটা নির্জীব হয়ে বসে আছে। মাকেও পাথরের মতো বাবার পাশে বসে থাকতে দেখলাম। ভাইয়া হুঙ্কার করলে বলে উঠল, জীবনে এবারের মুখোমুখি হবার সাহস দেখাবি না। আমি শক্ত গলায় বলে আসলাম, তার প্রয়োজন হবে না বোধ হয়। সেই দিন সারাটা রাস্তায় আমি অনেক কান্নাকাটি করলাম। মৃদুল আমাকে বারবার সান্ত্বনা দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু আমার মন মানছে না। যে বাবা মাকে এতটা ভালোবেসেছিলাম, যে বাবা মা আমাকে এতটা বড় করলো, আমার জন্য এতটা কষ্ট করলো, তারাই আজ আমাকে আমার ভালোবাসাটা বুঝলো না। মৃদুলের বাড়ি পৌঁছানোর পর হলো আরেক ঝামেলা। আমাকে দেখার পর ওর মায়ের মাথা গেল গরম হয়ে। উনি সারা বাড়ি চিল্লাপাল্লা করে মাথায় তুলে নিলেন। ওর বোনেরাও দেখলাম আমাকে দেখার পর চোখ মুখ বাঁকাচ্ছে। তিনটে বোন ওর, তিনজনেই ওর ছোট, তবে স্বাস্থ্য, লম্বা, দেহের গড়নে আমার চেয়ে বড় মনে হয়। এদের মধ্যে একজনের বিয়ে হয়ে গেছে, একজন ক্লাস 10-এ পড়ে এবং অপরজন ইন্টার ফার্স্ট ইয়ারে। মৃদুল আমাকে তার ঘরে নিয়ে বসালো। আমি চুপচাপ বসে আছি। ততক্ষণে হন্তদন্ত হয়ে পাড়া প্রতিবেশীরা এসে জমা হয়েছে ঘরের সামনে। মৃদুলের মা আমাকে উদ্দেশ্য করে যাচ্ছে তাই বলে যাচ্ছেন, ফকির মিসকিনের ঘর থেকে উঠে এসেছি, তাই খালি হাত পা নিয়ে চলে এসেছি। ছেলেকেও অনেক কটূক্তির কথা বলছেন তিনি। মুখের ভাষা অত্যন্ত বিশ্রী। এত বড় ছেলের সামনে কি করে একজন মা এইসব ভাষা করতে পারেন আমার বুঝে আসে না। মৃদুল আমার পাশেই বসে আছে, বারবার আমাকে বলে যাচ্ছে তার মা আগের দিনের সহজ সরল মানুষ, ওনার কথায় যেন আমি কিছুই মনে না করি। রাগ কমে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি মৃদুলের কথায় জোরপূর্বক হাসলাম। তবে এটুকু ঠিকই বুঝলাম ওর মা ততটাও সহজ সরল মা। আমাকে বসিয়ে রেখে মৃদুল বাইরে ওর মায়ের কাছে গেল। ওকে দেখার পর ওর মা তেলে বেগুনে জ্বলে উঠল, অকথ্য ভাষায় গালাগাল দিতে লাগলো, সাথে আমার জাত বংশ বাপ ভাই নিয়েও কথা বলছে। আমি শুধু শুনেই যাচ্ছি নীরবে।
প্রতিবেশীরা এমনভাবে আমাকে দেখে যাচ্ছে যেন আমি চিড়িয়াখানায় খাঁচার ভেতর আটকে থাকা যেন প্রাণী। আমাকে দেখার পর এক একজন এক এক রকমের মন্তব্য করছে। কেউ কেউ বলছে ছেলের সাথে মানিয়েছে ভালো, কেউ বলছে শুধু এভাবে মানালেই হয় না, টাকা দিয়েও মানাতে হয়। কেউ তো সরাসরি মুখের উপরই বলে দিচ্ছে, কি গো বিয়ে করে যে এলে, তো তোমার বাপ মা কি তোমার সাথে খালি খালি বরটাকেই পাঠিয়ে দিল? আমি নীরবে শুনে গেলাম কথাগুলো। উত্তর দেওয়ার মতো ভাষা আমার মুখে থাকলেও তখন ছিলাম আমি নতুন বউ, তাই সবকটি কথাই নীরবে হজম করা ছাড়া কোনো উপায় ছিল না আমার। মৃদুল যখন বাইরে গেল তখন ওর এক চাচি ওকে প্রশ্ন করল, কিরে মৃদুল, শুনলাম শ্বশুরবাড়ি গিয়েই বউরে আনছিস, তা কেমন যত্ন পাইছিস? শ্বশুরে কি তোরে খুব ভালোবাসছে? বউরে গয়নাগাটি সব কিছু দিছে তো? মৃদুল হেসে বলল, আমাদের বিয়েটা তো তেমনভাবে হয় নাই চাচি, তাইলে দেওয়ার কথা কেন আসছে এখন? তখনই ফুঁসে উঠলেন শাশুড়ি মা। তিনি তার যাকে উদ্দেশ্য করে বললেন, ওর মুখের মধ্যে ঝাড়ু দিয়া 2টা বাড়ি দে হালিমা, সবেমাত্র বউ আনছে, এই মধ্যেই বউয়ের গোলাম হয়ে গেছে। কত বড় সাহস, হয় আমার সামনে বউয়ের হইয়া ওকালতি করে। এরপর খানিক থেমে তিনি আমার উদ্দেশ্যে বললেন, তা আমার পোলাডারে কি জাদুটোনা কইরা দিলা তোমার বাপ মা মিল্লা? ওরও তাড়াতাড়ি তোগো কথা কয় কেন? মৃদুল তখন হেসে হেসে বলল, ও মা, তুমি মাথাটারে ঠান্ডা করো তো, কেউ আমার জাদু করে নাই, আমি ঠিকই আছি। এ কথার পর তিনি আগের তুলনায় দ্বিগুণ পরিমাণে ক্ষেপে গেলেন। তবে আর কোনো কথা না বলে মাটিতে বসে বিলাপ করা শুরু করে দিলেন। মায়ের এমন অবস্থা যেন মৃদুলকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে। সে আর যাই হোক মায়ের কান্না সহ্য করতে পারে না। সে মায়ের পাশে বসে খুবই বিনয়ের সাথে মাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু মায়ের বিলাপ থামছেই না। এক সময় সে ব্যর্থ হয়ে তার বোনকে ডাকে। বোনেরা তাকে সাফ সাফ বলে দেয়, আমরা কেন থামামো? তুমি আকাম করছো, এখন তুমি মায়েরে সামলাও। আগে মনে আসছিল না মায়ের কথা? মৃদুল বোনদেরকেও মুখের উপর কিছু বলতে পারে না। মা বোনদের ব্যাপারে সে অত্যন্ত নরম মনের মানুষ। অতঃপর আমি গেলাম ওনার কাছে। ততক্ষণে আশেপাশের অধিকাংশ মানুষ চলে গেছে, তবে গুটি কয়েক রয়েছে। আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম তার কাছে। খুবই ধীরগতিতে তার পাশে বসে হাত ধরতেই তিনি এক ঝটকায় আমার হাত ছড়িয়ে দিলেন। আমি পুনরায় তাকে ধরতে যাব তার আগেই তিনি মাটিতে নিচ থেকে পড়ে গিয়ে চিৎকার করে বললেন, মৃদুল রে বাপ, তুই কই? তোর বউ আমারে ধাক্কা দিয়ে ফালাই দিছে, আমার কোমরটা শেষ বুঝি আইস। ওনার এমন কথায় আমি থতমত খেয়ে গেলাম। আশেপাশে তাকালাম ভয়ার্ত চোখে। সবাই কেমন যেন ফিসফিস করছে। আমাকে তার মায়ের দিকে আসতে দেখে মৃদুল সেখান থেকে উঠে গিয়ে বারান্দায় তার বোনদের পাশে দাঁড়িয়েছিল। তার মায়ের চিৎকারে সে আবারও হতদন্ত হয়ে ছুটে এলো। পেছন থেকে তার বোনেরা তখন সমস্বরে বলে উঠল, তোমার এত গুণের বউ আসতে না আসতে আম্মারে ধাক্কা দিয়ে ফালাই দিল? কোন জমিদারের ঘর থেকে তুলে আনছো তারে? এখনই তো এত পাওয়ার, বাকি দিন তো পইরেই আছে। সে কিছু বলল না। আমি একবার তাকালাম তার বোনদের দিকে। তারা মুখ বাঁকিয়ে চোখ সরিয়ে নিল। মৃদুল খুবই যত্ন সহকারে তার মাকে ধরে এনে বিছানায় শুয়ে দিল। আমাকে বলল ওনার সেবা যত্ন করতে। প্রথম দিনে আমার উপরে এত বড় একটা বদনাম দিলেন তিনি, যার কারণে ইচ্ছে হলো না তার পাশে দ্বিতীয়বার যাওয়ার, কিন্তু যেতে তো হবেই। আমি গেলাম, তার সেবা যত্ন করলাম, কিন্তু তিনি তখন আর কিছুই বললেন না। সেই দিন রাতে ছিল আমাদের বাসর রাত। ছোটবেলা থেকে প্রচুর স্বপ্ন ছিল আমার বাসর ঘরটা সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো থাকবে, তবে বাস্তবে হলো তার উল্টো। বড় ঘরে 2টো বিছানা, একটাতে আমার শাশুড়ি গিয়ে শুয়ে পড়লেন, আরেকটায় আমার 2 ননদ। মৃদুলের ঘরেও আমার জায়গা হলো না। আমার আরেক ননদ তার স্বামীকে নিয়ে এই ঘরে শোবার বায়না করলো তার ভাইয়ের কাছে। এ ঘরের বিছানাটা নাকি খুবই নরম, তার ভরের ইচ্ছে হয়েছে এখানে থাকার। মৃদুল এমন অবস্থা আমার দিকে একবার অসহায়ের মতো তাকিয়ে তার বোনকে বলল, আজ হঠাৎ আমার রুমে থাকতে ইচ্ছে হলো তোর? জামাইয়ের কি হয়েছে? তোরা এখানে থাকলে তনু থাকবে কোথায়? আমার ননদ হেসে বলল, আম্মা বলছে আজকে রাতটা ভাবিনি নিয়ে বারান্দায় রুমে থাকতা, তাছাড়া
কাল তো ও চলেই যাবে। আর তাছাড়া সারা জীবন ভাবিরে নিয়ে তুই এই ঘরেই থাকবা, আইজ না হয় আমরাই থাকি। মৃদুল হাসি মুখে সেটা মেনে নিল। যাই হয়ে থাক, মা বোনের মনে কষ্ট দেওয়া যাবে না। আর এমনিতেই অনেক বড় একটা কষ্ট মাকে দিয়ে বসেছে অলরেডি। মৃদুল আমাকে সাথে করে বারান্দার রুমটায় চলে গেল। ভাবলাম ছোটোখাটো একটা রুম বুঝি, কিন্তু রুমের ভেতরে গিয়ে থ মেরে গেলাম। এটা কি করে একজন মানুষের থাকার রুম হতে পারে? রুমের এক কোণে একটা সিঙ্গেল চৌকি পাতা, তার উপর পাতলা একটা কাঁথা বিছানো, আর তেল চিটচিটে একটা বালিশ রাখা। আমি অবাক হয়ে মৃদুলের দিকে তাকালাম, বিস্ময় নিয়ে বললাম, এই রুমে কে থাকতো? কেউ থাকে না এখানে, পুরনো জিনিসপত্রই পড়ে থাকে এখানে। তাহলে এই কাঁথা বালিশ আমাদের জন্যই বোধহয় রেখে গেছে ওরা। আমি অবাক হলাম তার কথায়। এমন নোংরা বিছানায় মানুষ কী করে থাকতে পারে? তার উপর একটা মাত্র বালিশ, তাও আবার তেল চিটচিটে। উপর দিকে তাকিয়ে দেখলাম মাথার উপর কোনো ফ্যান নেই। এই গরমের দিনে ফ্যান ছাড়া কী করে থাকা যায়? সে আমার মনের অবস্থা বুঝতে পেরে মৃদু গলায় বলল, আজকে রাতটাই তো একটু কষ্ট করে শুয়ে নাও, কাল থেকে তো আমরা আমাদের রুমেই থাকবো। ছোট বোনের আবদার, ফেলি কী করে বলো?